ইতিহাসের জবানবন্দি। আজ জানবেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বই ১৯৭১ ভেতরে বাইরের প্রথম পর্ব। মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আক্রমণের জবাবে পূর্ব পাকিস্তানের বিভিন্ন বাহিনীর বিদ্রোহী জওয়ানরা ২৬শে মার্চ থেকে বিজয় দিবস পর্যন্ত দেশের স্বাধীনতার লক্ষ্যে নিরলসভাবে লড়াই করেছেন। কর্মস্থল ছেড়ে পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে আসেন বহু সেনা। তাদের ভিত্তিতেই ১১টি সেক্টরে প্রায় লক্ষাধিক মুক্তিসেনা নিয়ে গড়ে উঠেছিল মুক্তিবাহিনী। দীর্ঘ ২০ বছরের পাকিস্তানি বিমান বাহিনীর ক্যারিয়ার ছেড়ে দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েন বইয়ের লেখক মুক্তিযুদ্ধের উপসেনাপতি একে খন্দকার। তার নেতৃত্বেই যুদ্ধকালীন সময় গঠিত হয় বাংলাদেশ বিমান বাহিনী। বীর বিক্রম খেতাবধারী এই দেশপ্রেমিক দায়িত্ববোধ থেকেই যুদ্ধে অংশ নিলেও ৭ই মার্চের ভাষণে শেখ মুজিব দেশের মানুষকে স্বাধীনতার জন্য ডাক দিয়েছিলেন একথা তিনি বিশ্বাস করেন না। ওই ভাষণের শেষে শেখ মুজিব জয় বাংলা জয় পাকিস্তান বলেছিলেন, এমনটা তার বইয়ে তুলে ধরায় হাসিনা রেজিমের রোশানলে পড়তে হয় তাকে। ১৯৭১ ভেতরে বাইরে বইটি পাঠ করছি আমি মাহমুদুল হাসান। ভূমিকা। ১৯৭১ সালের মার্চ মাস থেকে স্পষ্ট হতে থাকে যে আমরা স্বাধীন হতে যাচ্ছি। আমরা পাকিস্তানি শাসনের নাগপাশে থাকতে আর রাজি নই। আমরা আমাদের অধিকার নিয়ে সোচ্চার হয়েছি। স্বাধীনতার কমে আমরা আর সন্তুষ্ট নই। পাকিস্তানিরা অত্যাচার ও নিপীড়নের মাধ্যমে যতই আমাদের দমনের চেষ্টা করতে থাকে আমরা ততই আন্দোলনমুখী হতে থাকি। আমি উপলব্ধি করি সহসাই ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে, আর আমিও এই ইতিহাসের অংশ হতে যাচ্ছি। আমি রাজনীতিবিদ ছিলাম না, বরং ২০ বছর পাকিস্তান বিমান বাহিনীতে নিষ্ঠার সঙ্গে চাকরি করেছি। তারপরও দেশ ও জাতির ক্রান্তিলগ্নে আমি সিদ্ধান্ত নিতে একটু ভুল করিনি। যথাসময়ে আমি মুক্তিযুদ্ধে যোগ দেই এবং যুদ্ধ শেষে বিজয়ের বেশে দেশে ফিরে আসি। মুক্তিযুদ্ধে যোগ দেওয়া কর্মরত সামরিক কর্মকর্তাদের মধ্যে আমিই ছিলাম সর্বজ্যেষ্ঠ। তাই মুক্তিযুদ্ধে আমাকে অনেক গুরুদায়িত্ব পালন করতে হয়েছে। পাশাপাশি অনেক নীতি নির্ধারণী সিদ্ধান্ত আমাকে নিতে হয়েছে। আমি মুক্তিযুদ্ধের অনেক ঐতিহাসিক ঘটনাও প্রত্যক্ষ করেছি। এসব কারণে মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস আমার জানা আছে, যা অনেকেই জানেন না বা তাদের জানার সুযোগ ছিল না। মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার পর থেকেই আমি প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার নোট রাখতে শুরু করি, যাতে পরবর্তী সময়ে একটি পূর্ণাঙ্গ স্মৃতিকথা লিখতে পারি। লেখার উপযুক্ত সময়ের অপেক্ষায় যুদ্ধ পরবর্তী সময়ে এই নোটগুলো আমি সযত্নে আগলে রাখি। কিন্তু দুর্ভাগ্য, ১৯৭৫ সালের পর রাষ্ট্রীয় দায়িত্বে আমাকে দীর্ঘদিন দেশের বাইরে থাকতে হয়। দেশত্যাগের আগে সকল মূল্যবান কাগজপত্রের সঙ্গে আমার মুক্তিযুদ্ধকালে লেখা আমার নোটগুলো এক আত্মীয়ের বাসায় রেখে যাই। প্রায় ১২ বছর পর দেশে ফিরে আমি সেই নোটগুলো আর ফেরত পাইনি। সঠিক সংরক্ষণের অভাব ও প্রাকৃতিক বিপর্যয়ে আমার মূল্যবান কাগজপত্রের সঙ্গে সঙ্গে নোটগুলো নষ্ট হয়ে যায়। মাঝে মধ্যে স্মৃতির ওপর নির্ভর করে আমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়ের স্মৃতিকথা লেখার চিন্তা করলেও তা আর হয়ে ওঠেনি। সম্প্রতি আমি বুঝতে পারছিলাম যে স্মৃতিকথা লেখার জন্য আমার হাতে আর খুব বেশি সময় নেই। এছাড়া স্বাভাবিক প্রক্রিয়াতেই আমি অনেক কিছু বিস্মৃত হয়ে যাচ্ছি। এই উপলব্ধি থেকে গত বছর আমি আমার মুক্তিযুদ্ধের স্মৃতিকথা লেখার উদ্যোগ নেই। আমার বয়স, একাগ্রতা, ধৈর্য ইত্যাদি সবই মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ স্মৃতিকথা লেখার অনুকূলে নয়। তাই আমি মুক্তিযুদ্ধের কয়েকটি মাত্র গুরুত্বপূর্ণ অধ্যায় আমার স্মৃতি থেকে লিখে ফেলতে সক্ষম হই। এজন্য আমি অবশ্যই ধন্যবাদ জানাই তরুণ গবেষক গাজী মিজানুর রহমানকে। তার সাহায্য না পেলে এ বয়সে এসে এই বই শেষ করা খুবই দুরূহ হয়ে পড়ত। আমি স্মৃতিকথার জন্য যে বিষয়গুলো বেছে নিয়েছি তা বেশ গুরুত্বপূর্ণ, অথচ তথ্যের অভাবে কম প্রচারিত বা আলোচিত, অথবা ভুলভাবে প্রচারিত। মুক্তিযুদ্ধের বিষয়ে এ ধরনের বেশ কিছু বিশ্বাস আমাদের মধ্যে প্রচলিত আছে, যা প্রকৃত ঘটনার সঠিক চিত্র নয়। এ ধরনের বিশ্বাস সাধারণত জন্ম নেয় তথ্যের অপর্যাপ্ততা বা অভাব থেকে। আবার অনেক সময় কোনো ব্যক্তি বা সমষ্টি ইচ্ছা করেই তাদের স্বার্থ সিদ্ধির জন্য এ ধরনের ভুল তথ্য প্রচার করে থাকেন।
আমি মূলত আমার স্মৃতিকথা 1971 সালের মধ্যে সীমিত রেখেছি। শুধু বীরত্বসূচক খেতাবের বিষয়টি 1971-এ শুরু হলেও শেষ হয়েছিল 1973 সালে। মুক্তিযুদ্ধের প্রায় 42 বছর পর আমি বইটি লিখছি, তাই বইটিতে তথ্য উপস্থাপনার ক্ষেত্রে আমাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হয়েছে। আমার তথ্যগুলোকে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য করে তোলার জন্য আমাকে বেশ কিছু বই পড়তে হয়েছে। এর মধ্যে নিচের বইগুলো উল্লেখযোগ্য। 1. বাংলাদেশ সরকারের প্রকাশিত স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র। 2. বাংলাদেশ সরকার প্রকাশিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সেক্টর ভিত্তিক ইতিহাস। 3. JFR জেকবের সারেন্ডার অ্যাট ঢাকা, বার্থ অব আ নেশন। 4. মইদুল হাসানের মূলধারা 71। 5. মইদুল হাসান, SR মির্জা ও আমার কথোপকথনের ভিত্তিতে রচিত মুক্তিযুদ্ধের পূর্বাপর কথোপকথন ও 6. আহমেদ রেজার লেখা 71-এর স্মৃতিচারণ। 7. এ কাইয়ুম খানের বিটার সুইট ভিক্টোরি। 8. PVS জাগানমোহন ও সমীর চোপড়ার ইগল ওভার বাংলাদেশ। 9. SS উবানের ফ্যান্টসম অব চিটাগং, কমান্ডো মোহাম্মদ খলিলুর রহমানের মুক্তিযুদ্ধের নৌ কমান্ডো অভিযান ইত্যাদি। আমার বক্তব্যের পক্ষে আমি বিভিন্ন বই থেকে কিছু উদ্ধৃতি দিয়েছি। এছাড়া মুক্তিযুদ্ধ ও আমার বইয়ে উল্লিখিত তথ্য ও মতামতকে বোঝার সুবিধার্থে বেশ কিছু দলিলও যুক্ত করেছি। বইটি তথ্য নির্ভর, বস্তুনিষ্ঠ ও সমৃদ্ধ করতে অনেকেই আমাকে বিভিন্ন তথ্য, উপাত্ত ও দলিল এবং মূল্যবান পরামর্শ দিয়ে সাহায্য ও সহযোগিতা করেছেন। বিশেষ করে মইদুল হাসান, মোহাম্মদ লুৎফুল হক, রাশেদুর রহমান, হাফিজুর রহমানের নাম উল্লেখযোগ্য। তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার স্মৃতিকথা প্রকাশের উদ্যোগ নেওয়ায় আমি প্রথমা প্রকাশনাকেও ধন্যবাদ জানাচ্ছি। সত্য কথা লিখতে হলে নির্মোহ হতে হয় এবং আবেগের ঊর্ধ্বে উঠতে হয়। আবেগতাড়িত হলে বা কারো প্রতি আনুকূল্য দেখাতে গেলে অতি অবশ্যই আমাকে হয় সত্য এড়িয়ে যেতে হবে, নতুবা মিথ্যার আশ্রয় নিতে হবে। আমি এর কোনোটাতেই বিশ্বাসী নই। তাই কখনো কখনো রূঢ় সত্য প্রকাশে ব্যক্তিবিশেষ সম্পর্কে প্রচলিত ধারণার বাইরে আমি কিছু মন্তব্য করেছি বা প্রমাণ তুলে ধরেছি। আমি মনে করি সত্যের স্বার্থে এটির প্রয়োজন ছিল। তবে আমি দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করতে চাই, আমি যা কিছুই এই বইয়ে উপস্থিত করেছি তা কাউকে খাটো করা বা কারো উপর মিথ্যা অপবাদ দেওয়া বা কারো ছিদ্র অনুসন্ধান করার জন্য নয়, নেহাতি সত্য প্রকাশের জন্য এটি করেছি। আমি এই বই লেখার জন্য উদ্বুদ্ধ হয়েছি মূলত তরুণ প্রজন্মের ইতিহাস জানার আগ্রহ থেকে। তারা মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে চায়, অথচ সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের অভাবে তারা বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে। সত্য ও মিথ্যাকে তারা আলাদা করতে পারছে না। আমার এই বই তাদের জন্য। তারা সত্যটি জেনে উপকৃত হলে আমি সবচেয়ে বেশি আনন্দিত হব। এছাড়া আমার বিশ্বাস, আমার বইয়ে দেওয়া তথ্য হয়তো আগামী দিনের ইতিহাসবিদ ও গবেষকদের সামান্য হলেও সাহায্য করবে। তবে আমি মনে করিয়ে দিতে চাই, আমার কথাগুলোই শেষ কথা নয়। আগামী দিনের ইতিহাসবিদ ও গবেষকরা আরও তথ্য উপাত্ত সংগ্রহ করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে পূর্ণাঙ্গতা দেবেন। আমার লেখা 1971 ভেতরে বাইরে বইটি প্রকাশের 4 দিনের মধ্যে নিঃশেষিত হয়েছে। বইটির প্রতি এই আগ্রহের জন্য পাঠকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন বইটির দ্বিতীয় সংস্করণ ছাপা হচ্ছে। বইয়ের 32 পৃষ্ঠায় দ্বিতীয় স্তবকে আমি লিখেছিলাম, এই ভাষণের শেষ শব্দ ছিল জয় পাকিস্তান। আসলে তা হবে, এই ভাষণের শেষ শব্দগুলো ছিল জয় বাংলা, জয় পাকিস্তান। অধ্যাপক আনিসুজ্জামান একটি ত্রুটির ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন। অসাবধানতাবশত আমি MLA লিখেছি, আসলে তা হবে MPA, মেম্বার অব প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি। অধ্যাপক আনিসুজ্জামানকে অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় সংস্করণের সুযোগে এই সংশোধন করা সম্ভব হলো। সহৃদয় পাঠক এই বইয়ে অন্য কোনো ধরনের ত্রুটি আমার নজরে আনলে বাধিত হব। একে খন্দকার, ঢাকা, 5 সেপ্টেম্বর 2014। প্রাক কথন। মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা লেখার আগে আমার নিজের পরিচয় দেওয়া প্রয়োজন মনে করছি। ব্রিটিশ আমলের শেষের দিকে অবিভক্ত বাংলায় হিন্দু ও মুসলমানদের মধ্যে এক বৈরী সম্পর্কের ভেতর আমি বেড়ে উঠেছি। মূল কথার আগে সেই পরিবেশ পরিস্থিতির বিষয়ে একটু আলোচনা করব, যাতে পাঠক সামগ্রিক বিষয়ে একটি ধারণা লাভ করতে পারেন। 1930 সালের 1 জানুয়ারি রংপুরে আমার জন্ম। পৈতৃক নিবাস ছিল পাবনা জেলার পুরান ভারেঙ্গা ইউনিয়নে। আমাদের বাড়িটি ছিল নগরবাড়ি ঘাটের কাছে।
একসময় এই ঘাটে মাঝারি গোছের নৌযান নোঙর করত। আমার বাবা খন্দকার আব্দুল লতিফ ৩০-এর দশকের প্রথম দিকে সরকারের প্রশাসনিক বিভাগে কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। ১৯৫০ সালে তিনি চাকরি থেকে অবসর নেন। আমার মা আরেফা খাতুন ছিলেন গৃহিণী। সরকারি চাকরিজীবী বাবা এক জেলা থেকে অন্য জেলায় বদলি হতেন, ফলে আমি বিভিন্ন জেলায় ঘুরে বেড়িয়েছি ও বেড়ে উঠেছি এবং আমার বিভিন্ন স্কুলে পড়াশোনার অভিজ্ঞতা হয়েছে। আমি বগুড়া, নওগাঁ, রাজশাহী ও মালদহ শহরে পড়াশোনা করেছি। ছোটবেলায় যেসব স্কুলে পড়াশোনা করেছি সেসব স্থানের পরিবেশ ছিল চমৎকার, আমার খুব ভালো লাগত। নওগাঁ মিউনিসিপ্যাল স্কুলে আমার প্রাথমিক শিক্ষা শুরু হয়। ১৯৪২ সালে রাজশাহী কলেজিয়েট স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই। বাবা মালদহে বদলি হওয়ায় আমি মালদহ স্কুল থেকে ১৯৪৭ সালে ম্যাট্রিক পাশ করি। মালদহে আমার সবচেয়ে সুন্দর সময় কেটেছে। এখানে আমার অনেক বন্ধু ছিল। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত ভাগের সময়ে আমার বাবা পরিবারসহ মালদহ থেকে মেদিনীপুরের কাঁথিতে চলে যান। ম্যাট্রিক পরীক্ষা শেষ করে আমিও কাঁথিতে তাদের সঙ্গে মিলিত হই। কাঁথি খুবই সুন্দর একটি শহর ছিল। দেশভাগের পর বাবা পাকিস্তান সরকারের কর্মকর্তা নিযুক্ত হন। তিনি ঠাকুরগাঁওয়ে বদলি হয়ে আসেন। বাবা চলে আসার পরও মাসখানেক আমরা কাঁথিতে ছিলাম। তারপর পৈতৃক নিবাস পাবনায় চলে আসি। কিছুদিন পর এখান থেকে বাবার চাকরিস্থল ঠাকুরগাঁওয়ে যাই। বাল্যকালে আমি জীবনকে গভীরভাবে জানতে ও উপলব্ধি করতে পছন্দ করতাম। ছোটবেলা থেকে আমি মৃদুভাষী। আমি কোনো কাজে আগ্রহী হলে, কোনো কাজ করব বলে ঠিক করলে আগে ওই কাজ সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়ার চেষ্টা করতাম। অর্থাৎ কোনো কিছু শুরুর আগে আমি কি করতে যাচ্ছি তা পরিষ্কার করার চেষ্টা করতাম। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ ও ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের পর বাংলায় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে স্বার্থের টানাপোড়েন তৈরি হয়, রোপিত হয় সন্দেহের বীজ। এই ঘটনাগুলোর কারণে পিছিয়ে থাকা বাংলার মুসলমানরা ভাবত হিন্দু নেতারা তাদের স্বার্থের প্রতি যত্নশীল নন। একইভাবে বেশিরভাগ হিন্দু তাদের গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে মুসলিম সম্প্রদায়কে সহজভাবে গ্রহণ করতে পারেনি। মুসলমানদের নিজেদের কাতারে আনতেও তারা সক্ষম হয়নি। ২০ শতকের ৪০-এর দশকের শুরুতে মুসলমানরা উপলব্ধি করে যে তারা হিন্দুদের কাছে থেকে বঞ্চিত হচ্ছে। ক্রমেই তাদের এই অনুভূতি বহিঃপ্রকাশ ঘটতে থাকে। মালদহে নবম-দশম শ্রেণীতে পড়ার সময় আমি সমগ্র বাংলায় হিন্দু মুসলমানদের মধ্যে সদ্ভাবের অভাব লক্ষ্য করতাম। মুসলমানরা তখন ধর্মের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র চাইতে শুরু করে। এই অনুভূতি শুধু শিক্ষা প্রতিষ্ঠানে নয়, সমাজের ভেতরেও একইভাবে প্রকট হয়ে ওঠে। কিন্তু ধর্ম যে একটা রাষ্ট্রের ভিত্তি হতে পারে না, সেটা বুঝতে আমাদের কিছুটা সময় লেগে গিয়েছিল। আমার ধারণা এই ভুল বোঝাবুঝির জন্য হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ দায়ী ছিল। মনে পড়ে আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি তখন খাজা নাজিমউদ্দিন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি পুরস্কার প্রদানের জন্য মালদহে আমাদের স্কুলে আসেন। স্কুলের কয়েকজন হিন্দু ছাত্র পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছিল। একজন মুসলিম মন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেবে না বলে পুরস্কার বিতরণের দিন তারা স্কুলেই আসেনি। দেশভাগের সময় মালদহ বা কাঁথিতে সাম্প্রদায়িক দাঙ্গা দেখিনি। এসব এলাকার মানুষ বেশ আন্তরিক ছিল। হিন্দুরাও খুব বন্ধুসুলভ ছিল। মালদহে আমাদের পাশের বাড়িতে কয়েকটি হিন্দু পরিবার ছিল। তারা খুবই অমায়িক ছিল। আমাদের পরিবারের সঙ্গে তাদের একটা সুসম্পর্ক ছিল। আমার বাবাকে সবাই খুব শ্রদ্ধা করত। ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে আমি রাজশাহী সরকারি কলেজে এইচএসিতে ভর্তি হই। ১৯৪৯ সালে এইচএসি পাশ করে ওই বছরই ঢাকা আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ তথা বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে ভর্তি হই এবং আবাসিক ছাত্র হিসেবে কলেজের হোস্টেলে থাকতে শুরু করি। এ সময় পাকিস্তান বিমান বাহিনীর কয়েকজন অফিসারের একটি দল ওই বাহিনীর জন্য বৈমানিক নির্বাচন করার লক্ষ্যে ঢাকায় আসে। ছোটবেলা থেকে আমি ফ্লাইংয়ের প্রতি আগ্রহী ছিলাম। তাদের আগমনের খবর পেয়ে আমি নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সিদ্ধান্ত নিই। বিমানবাহিনীর এই নির্বাচনীমূলক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যারা এসেছিলেন তাদের মধ্যে বিএ, এমএ উত্তীর্ণ ছাত্রও ছিল। একটু আশ্চর্য হয়েছিলাম যখন দেখলাম ৪৩ জনের একটি ব্যাচের মধ্যে শুধু আমি নির্বাচিত হয়েছি। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনের পরপর আমি প্রশিক্ষণে যোগ দিতে পারিনি। প্রশিক্ষণে যোগ দিতে আমাকে পরবর্তী ব্যাচের রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করতে হয়।
অবশেষে 1951 সালে জানুয়ারি মাসে আমি ক্যাডেট পাইলট হিসেবে বিমান বাহিনীতে যোগদান করি এবং ওই মাসেই প্রশিক্ষণের জন্য পেশোয়ারের রিসালপুরে চলে যাই। রিসালপুরে পাকিস্তান বিমান বাহিনীর একাডেমিতে পাইলটদের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হতো। আমি সেখানে ক্যাডেট হিসেবে 1 বছর 9 মাস প্রশিক্ষণ নিই এবং 1952 সালের সেপ্টেম্বর মাসে কমিশন প্রাপ্ত হই। আমার সঙ্গে আরও 2 জন বাঙালি ক্যাডেট ছিলেন, তবে একমাত্র আমি বৈমানিক হিসেবে কমিশন পেয়েছিলাম। এরপর চাকরির বদলতে 1952 থেকে 1969 সাল পর্যন্ত আমি পশ্চিম পাকিস্তানে ছিলাম। কমিশন পাওয়ার পরপরই আমি ফাইটার বিমানের বৈমানিক প্রশিক্ষণ নিতে করাচিতে মৌরিপুরে যাই। সেখানে সফলতার সঙ্গে প্রশিক্ষণ শেষ করে 1952 সালের ডিসেম্বর মাসে পেশোয়ারের 5ম ফাইটার স্কোয়াড্রনে যোগ দিই। 1955 সাল পর্যন্ত আমি ওই স্কোয়াড্রনে চাকরি করে রাওয়ালপিন্ডির কাছে পাকিস্তান এয়ারফোর্সের চাকলালা স্টেশনে ফ্লাইং ইনস্ট্রাক্টরের প্রশিক্ষণ গ্রহণ করি। ওই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষক হিসেবে পুনরায় রিসালপুরে PAF একাডেমিতে যোগ দিই। 1957 সালের ডিসেম্বর মাসে আমি রিসালপুর থেকে চাকলালা ফ্লাইং স্কুলে প্রশিক্ষক হয়ে আসি। ফ্লাইট কমান্ডার হিসেবে জেট ফাইটার কনভার্সন স্কোয়াড্রনে বদলি হয়ে আসি 1959 সালে। এই স্কোয়াড্রনটি করাচির মৌরিপুরে অবস্থান করছিল। 1960 সাল পর্যন্ত আমি এই প্রশিক্ষক হিসেবে এখানে জেট ফ্লাইং ক্যাডেটদের প্রশিক্ষণ দিই। এখানে আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা ঘটেছিল। তখন আমি ফ্লাইট লেফটেন্যান্ট। আমার মৌরিপুরে অবস্থানকালে সম্ভবত 1959 সালে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান ছিলেন এয়ার মার্শাল আসগর খান। সিদ্ধান্ত হয় আমি তাকে খারাপ আবহাওয়ায় বিমান চালানোর প্রশিক্ষণ দেব। আসগর খান পেশোয়ারে বিমান বাহিনীর হেডকোয়ার্টারে থাকতেন। আমি মৌরিপুর থেকে পেশোয়ারে এসে আসগর খানকে খারাপ আবহাওয়ায় বিমান চালানোর প্রশিক্ষণ দেই। প্রশিক্ষণার্থী হিসেবে প্রায় 4-5টি মিশন তিনি আমার সঙ্গে ফ্লাই করেন। আমি ভেবেছিলাম পেশোয়ারে এই ফ্লাইংয়ের রেকর্ড রাখা হবে, কিন্তু সেখানে গিয়ে দেখি ফ্লাইংয়ের রেকর্ড রাখার কোনো ব্যবস্থা নেই। মৌরিপুর থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে পেশোয়ারে আসা এবং ফ্লাইং শেষে মৌরিপুরে ফিরে যাওয়া, মাঝে বিমান বাহিনীর প্রধানকে নিয়ে ফ্লাইং করা, সব মিলিয়ে তখন আমাকে ব্যাপক কাজের চাপ সহ্য করতে হয়। আমি কত তারিখ, কখন থেকে কখন পর্যন্ত বিমান বাহিনীর প্রধানকে নিয়ে ফ্লাই করতাম তা লিখে রাখতাম। এই দিনলিপি তথা ডায়েরিগুলো আমি মৌরিপুর নিয়ে যেতাম। দুঃখের বিষয়, এই দলিলগুলো আমি হারিয়ে ফেলি। স্বাধীনতার পর আসগর সাহেব যখন বাংলাদেশে এসেছিলেন তখন তাকে বলেছিলাম, স্যার, আপনি হয়তো ভুলে গেছেন যে আমি আপনাকে খারাপ আবহাওয়ায় বিমান উড্ডয়নের প্রশিক্ষণ দিয়েছিলাম। আমার মনে আছে, কারণ আমি বিমানের একজন সাধারণ বৈমানিক হিসেবে বিমান বাহিনীর প্রধানকে জেট এয়ারক্রাফট খারাপ আবহাওয়ায় চালানোর প্রশিক্ষণ দিয়েছিলাম, যেটা আমার জন্য খুবই সম্মানের ছিল। তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছিল যে প্রতিটি ফ্লাইংয়ের পর আপনি আমাকে বলতেন, খন্দকার, এটি তোমার একান্ত আন্তরিকতা, আর তুমি আমার জন্য অনেক পরিশ্রম করছো। আমি আরও বললাম, স্যার, খারাপ আবহাওয়ায় আপনি যে ফ্লাইং প্রশিক্ষণ নিয়েছিলেন তার দলিলপত্রগুলো কি আপনার কাছে আছে? উত্তরে তিনি বললেন, না, নেই। 1960 সালে আমি স্কোয়াড্রন লিডার পদে পদোন্নতি লাভ করি। 1961 সালে পুনরায় PAF একাডেমিতে যোগ দিই। সেখানে আমি ক্যাডেট পাইলটদের প্রশিক্ষণ দিতাম। ওই বছরই PAF একাডেমি থেকে আমি করাচির মৌরিপুরে জেট ফাইটার কনভার্সন স্কোয়াড্রন কমান্ডার পদে বদলি হই। 1965 সাল পর্যন্ত আমি এই দায়িত্ব পালন করি। এরপর পাকিস্তান বিমান বাহিনী স্টাফ কলেজ থেকে আমি PSA ডিগ্রি লাভ করি। PSA ডিগ্রি অর্জনের পর 1966 সালে PAF একাডেমি প্রশিক্ষণ শাখার কমান্ডিং কর্মকর্তা হিসেবে যোগ দেই। সে বছরই উইং কমান্ডার পদে পদোন্নতি লাভ করি। PAF একাডেমিতে 1969 সাল পর্যন্ত PAF ফ্লাইং বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করি। এই পদে আমার প্রধান দায়িত্ব ছিল পাকিস্তান বিমান বাহিনীতে যত রকম নতুন পরিকল্পনা নেওয়া হবে তা পরীক্ষা করে দেখা, অর্থাৎ নতুন স্টেশন নির্মাণের স্থান, উচ্চমাত্রার রাডার ও নতুন অস্ত্রের কার্যকারিতা পরীক্ষা করা ইত্যাদি। একজন অভিজ্ঞ বৈমানিক হিসেবে আমার উপর পাকিস্তান বিমান বাহিনীর আস্থা ছিল। খারাপ আবহাওয়া বা ঝড় ও বৃষ্টির সময় সবাইকে বিমান উড্ডয়নের অনুমতি দেওয়া হতো না। যারা কিছুটা দক্ষ বৈমানিক, খারাপ আবহাওয়ার মধ্যেও তাদের একটি নির্দিষ্ট উচ্চতায় বিমান উড্ডয়নের অনুমতি দেওয়া হতো। অর্থাৎ মেঘ যদি একটি নির্দিষ্ট উচ্চতায় থাকে, বাতাসের গতি যদি সেই অনুপাতে থাকে, বৃষ্টি বা কুয়াশার মধ্যে যদি একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত দেখা যায়, তাহলে একজন বৈমানিক ফ্লাই করার অনুমতি পেতেন। উচ্চ পর্যায়ের একটি পরীক্ষক দল এসব দিক পরীক্ষা করত।
ওই পরীক্ষক দলকে বলা হতো ইনস্ট্রুমেন্ট ফ্লাইং এক্সামিনার্স, অর্থাৎ কোনো কিছু না দেখে ইনস্ট্রুমেন্টের উপর নির্ভর করে আকাশে উঠতে হতো। ইনস্ট্রুমেন্ট ফ্লাইং এক্সামিনাররা কতটুকু দক্ষ তা নির্ণয়ের জন্য সমগ্র পাকিস্তান বিমান বাহিনীতে চিফ ফ্লাইং ইনস্ট্রুমেন্ট এক্সামিনারের একটি মাত্র পদ ছিল, যাকে বলা হতো সর্বোচ্চ পর্যায়ের ইনস্ট্রুমেন্ট ফ্লাইং ইনস্ট্রাক্টর। আমি সেই পদটি অর্জনের মর্যাদা লাভ করি। কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোলের সাহায্যে খারাপ আবহাওয়ায় বিমান চালাতে হতো এবং খারাপ আবহাওয়ায় বিমান চালানোর জন্য ফ্লাইং রেটিং থাকত। একটু খারাপ আবহাওয়ার জন্য একরকম রেটিংয়ের বৈমানিক থাকতেন, আবার খুব খারাপ আবহাওয়ার জন্য প্রয়োজন হতো উচ্চতর রেটিংয়ের বৈমানিক। বৈমানিকরা ফ্লাইংয়ে দক্ষ কিনা তা আমি কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোলের সাহায্যে পরীক্ষা করে অনুমোদন করতাম। এটা ছিল মূল দায়িত্বের বাইরে অতিরিক্ত দায়িত্ব। এই পদে আমি কাজ করি 1961 থেকে 1965 সাল পর্যন্ত। 1965 সালে পাকিস্তান ভারত যুদ্ধের সময় আমি পাকিস্তানের ড্রিগ রোডের বিমান ঘাঁটিতে ছিলাম। এই যুদ্ধে আমি ছিলাম স্যাবর জেট জঙ্গি বিমানের বৈমানিক। পাকিস্তান ভারত যুদ্ধ চলেছে 17 দিনের মতো। এই যুদ্ধে ভারত পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশে আক্রমণ করেনি। আমার মনে হয় দুটি কারণে ভারত পূর্ব পাকিস্তান আক্রমণ করেনি, একটি সামরিক এবং অন্যটি রাজনৈতিক। এ সময় পূর্ব পাকিস্তানে তেমন গুরুত্বপূর্ণ কোনো সামরিক স্থাপনা ছিল না। সম্ভবত এ কারণে ভারত পূর্ব পাকিস্তানে কোনো আক্রমণ চালায়নি। এছাড়া তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি ও পারিপার্শ্বিকতা দেখে আমার ধারণা হয় ভবিষ্যৎ রাজনীতির পরিকল্পনা হিসেবে 65 সালের যুদ্ধে ভারত পূর্ব পাকিস্তানে আক্রমণ না চালানোর সিদ্ধান্ত নেয়। ভারত পূর্ব পাকিস্তান আক্রমণ না করে বন্ধু ভাবাপন্ন মনোভাব দেখিয়েছে এবং আমি নিশ্চিত আমার ধারণাটি ভুল নয়। সে সময় পূর্ব পাকিস্তানে বিমান বাহিনীর অস্ত্র ও সরঞ্জাম এত অল্প ছিল যে পূর্ব পাকিস্তানকে নিয়ে ভারতের উদ্বেগের কোনো কারণ ছিল না, তাই যুদ্ধটা ছিল সাধারণভাবে একপক্ষীয়। আমি যতদূর জানি ভারতীয়রা পূর্ব পাকিস্তানে বোমা রকেট কিছুই ছোড়েনি। তারা অদূর ভবিষ্যতে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিতিশীল অবস্থার কথা অনুমান করতে পেরেছিল। ভারতীয় সেনাবাহিনী যে কোনো সময় পূর্ব পাকিস্তান আক্রমণ করতে পারত, কিন্তু তারা তা করেনি। তারা প্রমাণ করতে চেয়েছিল যে পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার কিছু নেই। উপরন্তু পূর্ব পাকিস্তান থেকে ভারতকে আক্রমণ করা হয়নি, বরং ভারতকে আক্রমণ করা হয়েছে পশ্চিম পাকিস্তান থেকে। ভারতের এই রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত পরবর্তী সময়ে এক অসাধারণ ভূমিকা পালন করেছে। আমার বাবা মা বাংলাদেশে থাকলেও বেশিরভাগ সময় পাকিস্তানে থাকার কারণে পূর্ব পাকিস্তানে আমার যাওয়া আসা একটু কমই হতো, তাই পারিবারিক জীবন শুরু করতেও আমার একটু দেরি হয়েছিল। 1963 সালে আমি উইং কমান্ডার সাইফুর রহমান মির্জার ছোট বোন ফরিদা মির্জা জেসমিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হই এবং পারিবারিক জীবন শুরু করি। উইং কমান্ডার মির্জা 1950 সালে পাকিস্তান বিমান বাহিনীতে বৈমানিক হিসেবে কমিশন পান এবং 1969 চাকরি থেকে অবসর নেন। তিনি বর্তমান ঠাকুরগাঁও জেলার অধিবাসী ছিলেন। সাইফুর রহমান মির্জা মুক্তিযুদ্ধকালে গঠিত যুব শিবিরের প্রধান ছিলেন। স্বাধীনতার পর কিছুদিন সিভিল এভিয়েশনে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। আমার 2 ছেলে এবং 1 মেয়ে। বর্তমানে সবাই অস্ট্রেলিয়ার স্থায়ী বাসিন্দা। অস্ট্রেলিয়া তাদের স্থায়ীভাবে থাকার প্রধান কারণ 1976 সাল থেকে 1982 সাল পর্যন্ত প্রায় 6.5 বছর আমি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার ছিলাম। এ পর্যন্ত আমি একমাত্র বাংলাদেশি যে ডিন অব দ্য ডিপ্লোম্যাটিক কোর হিসেবে দায়িত্ব পালন করে। 1951 থেকে 1969 সাল পর্যন্ত প্রায় 18 বছর পাকিস্তানে অবস্থানকালে আমি পাকিস্তানি কর্মকর্তা ও সাধারণ মানুষের কাছে থেকে ভালো ব্যবহার পেয়েছি। পশ্চিম পাকিস্তানে আমার অনেক ভালো বন্ধু ছিলেন। তারা সবসময় আমার ও আমার পরিবারের প্রতি খুব যত্নবান ছিলেন। যেমন রাতে বাসায় বিশ্রাম নিচ্ছি, হঠাৎ খবর এলো ফ্লাইংয়ে যেতে হবে, ব্যাস অফিসের কাজে বের হয়ে যেতাম। এ সময় আমার স্ত্রী একদম একা থাকত, কিন্তু আশপাশের পরিবারগুলো ছিল অত্যন্ত বন্ধুসুলভ। তারা আমার স্ত্রীর দেখাশোনা করত, সবসময় খেয়াল রাখত যেন আমার অনুপস্থিতিতে ওর কোনো অসুবিধা না হয়, যেন ভয় না পায়। 1969 সালে 4 মার্চ আমি পাকিস্তান বিমান বাহিনীর ঢাকা ঘাঁটিতে উইং কমান্ডার হিসেবে বদলি হয়ে আসি। 1965 থেকে 1969 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানে যেসব ঘটনা ঘটেছিল, বিশেষত 69-এর গণ অভ্যুত্থান, পশ্চিম পাকিস্তানে থাকার ফলে আমি তা জানতে পারিনি।
কারণ প্রথমত পাকিস্তানি পত্রপত্রিকায় পূর্ব পাকিস্তানের খবরাখবর বিস্তারিতভাবে আসতো না। তাছাড়া পশ্চিম পাকিস্তানে সংবাদপত্রগুলো ছিল মূলত মুসলিম লীগের মুখপত্র। সেসব গণমাধ্যমে পাকিস্তানপন্থী সংবাদ প্রকাশিত হতো। সত্য খবরগুলো জানা যেত না। ফলে ওই সময় পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানের সংবাদ তেমন কিছু জানতে পারতাম না। দ্বিতীয়ত ১৯৬৯ সালের শুরু থেকে আমি বদলি হয়ে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে আসার প্রস্তুতি নিচ্ছিলাম। তাই যথাযথভাবে সবকিছুর খবর নিতে পারতাম না। তবে পূর্ব পাকিস্তানের জনগণের মনে যে প্রচণ্ড রকম ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল তা বুঝতে পারছিলাম। মার্চ মাসের শুরুতে এখানে এসে দেখি ঢাকা তথা সমগ্র বাংলাদেশে একটি অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। ১৯৬৯ সালে গণ অভ্যুত্থানের পর পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল ইয়াহিয়া খান প্রেসিডেন্ট আইয়ুব খানের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করেন। নতুন সামরিক জান্তা ইয়াহিয়া খান মনে করলেন আইয়ুব খানের সামরিক জান্তা হিসেবে দুর্নাম রয়েছে, সুতরাং তিনি অন্তত এমনভাবে দেশ চালাবেন যাতে লোকে বুঝতে পারে তিনি আইয়ুব খানের মতো স্বৈরশাসক নন। তিনি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন। সেই লক্ষ্যে তিনি গোয়েন্দা বিভাগের দেওয়া তথ্যের উপর নির্ভর করে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন। সামরিক বাহিনীতে দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে গোয়েন্দা বিভাগের কাজ সম্পর্কে আমি জানি। গোয়েন্দাদের স্বাভাবিক চরিত্র গড়ে ওঠে এমনভাবে যে তারা সেই কথাটিই বলবেন যা শুনলে শাসক গোষ্ঠী খুশি হবে। গোয়েন্দা বিভাগ থেকে ইয়াহিয়া খানকে আশ্বস্ত করা হলো যে নির্বাচন হলে আওয়ামী লীগ জয়ী হতে পারবে না এবং সরকার গঠনও করতে পারবে না। নির্বাচন ও তার ফলাফলে কি ঘটতে পারে সে সম্পর্কে গোয়েন্দা বিভাগ ইয়াহিয়া খানকে সম্পূর্ণ ভুল চিত্র দিয়েছিল। গোয়েন্দা বিভাগ ইয়াহিয়া খানকে জানায় পূর্ব পাকিস্তানে এমন কোনো দল নেই যারা মুসলিম লীগকে পরাজিত করে দেশের ক্ষমতা গ্রহণ করতে পারে। নির্বাচনে কিছু আসন আওয়ামী লীগ পেলেও সংখ্যাগরিষ্ঠ আসনে মুসলিম লীগ জয়লাভ করবে। নির্বাচন হলো, ফলাফল দেখা গেল গোয়েন্দা বিভাগের দেওয়া চিত্রটির উল্টো। শুধু ইয়াহিয়া খানকে খুশি করার জন্য গোয়েন্দা বিভাগ ভুল তথ্য দিয়েছিল। ওই সময় পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের বিজয়ী হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা ছিল না। প্রথমত, আইয়ুব খানের সময় পূর্ব পাকিস্তানের জনগণ বিভিন্ন দিক থেকে বঞ্চিত হয়েছে। দ্বিতীয়ত, ১৯৭০ সালে নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে পূর্ব পাকিস্তানে বড় ধরনের ঘূর্ণিঝড় হয়। এই দুর্যোগে ৫ লাখের বেশি মানুষ নিহত হয়। এ সময় ইয়াহিয়া খান চীন সফর করছিলেন। সফর শেষে তিনি ঘূর্ণিঝড় আক্রান্ত পূর্ব পাকিস্তানে না এসে সরাসরি পশ্চিম পাকিস্তানে চলে যান। এতে পূর্ব পাকিস্তানে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তখন তিনি খুবই সংক্ষিপ্ত সফরে পূর্ব পাকিস্তানে আসেন এবং বিমানে করে কিছু উপদ্রুত এলাকা পরিদর্শন করেন। অথচ প্রেসিডেন্ট হিসেবে তিনি একটি দিনের জন্য বিমান থেকে নেমে দেখলেন না যে ঘূর্ণিঝড়ে দেশটার কী অবস্থা হয়েছে। এটি ছিল তার রাজনৈতিক জীবনের সবচেয়ে মারাত্মক ভুল। কারণ বাঙালিরা তখন উপলব্ধি করতে পেরেছিল যে পাকিস্তানি শাসকেরা বাঙালিদের স্বার্থ সম্পর্কে উদাসীন। ৭০ সালের জাতীয় নির্বাচন ছিল বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের একটি ক্রান্তি লগ্ন। ১৯৭০ সালের জাতীয় পরিষদ তথা ন্যাশনাল অ্যাসেম্বলি নির্বাচনে সমগ্র পাকিস্তানের ৩০০টি আসনের মধ্যে পূর্ব পাকিস্তানের ১৬৯টি আসনের ১৬৭তে আওয়ামী লীগ বিজয়ী হয়। পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ পরাজিত হওয়ার প্রধান কারণ মুসলিম লীগের কর্মকাণ্ডে বাংলাদেশের জনগণ চরমভাবে হতাশ হয়ে পড়েছিল। ১৯৭০ সালে সাধারণ নির্বাচনের সময় আমি পূর্ব পাকিস্তানে ছিলাম এবং আওয়ামী লীগকে ভোট দিই। ১৯৬৯ সালের ডিসেম্বর মাসে আমি গ্রুপ ক্যাপ্টেন পদে উন্নীত হই। নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছিল। পাকিস্তান সরকারের উচিত ছিল অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করা, কিন্তু পাকিস্তানি সামরিক শাসকেরা তার ধারে কাছে না গিয়ে টালবাহানা শুরু করে। পাকিস্তান সরকার যখন ১৯৭১ সালের জানুয়ারি মাসের মধ্যে বিজয়ী আওয়ামী লীগের নেতাদের হাতে ক্ষমতা হস্তান্তর করল না, তখন সংবাদপত্রগুলোতে নানা রকম লেখালেখি শুরু হয় এবং এক ধরনের অস্থিরতার সৃষ্টি হয় জনসাধারণের মধ্যেও। আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তরের জন্য আন্দোলন করছিল ঠিকই, কিন্তু আমার মনে হয় সরকার ভেতরে ভেতরে কী মতলব করছিল তা আওয়ামী লীগের নেতা বা সাধারণ মানুষ জানতে পারেনি। পাকিস্তানি সেনা কর্মকর্তারাও নির্বাচনে বিজয়ী পূর্ব পাকিস্তানের নেতাদের ৬ দফার ভিত্তিতে পাকিস্তানের শাসক হিসেবে গ্রহণ করতে চাননি। পশ্চিম পাকিস্তানের সবচেয়ে বড় রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টি তথা পিপিপি নেতা জুলফিকার আলী ভুট্টো চেয়েছিলেন কোনোভাবেই হোক বাঙালি বা আওয়ামী লীগের হাতে যেন ক্ষমতা না যায়। তিনি পাকিস্তানের ক্ষমতা দখল করার পরিকল্পনা করেন।